আজকের এই গণসংবর্ধনায় সংগ্রামী সভাপতি হাজী হেলাল উদ্দিন টিপু, উপস্থিত ভোলা জেলা বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গীবৃন্দ, উপস্থিত চব্বিশ উপজেলা এবং পৌরসভা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, একই সাথে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পাশে রয়েছেন মা বোনেরা, উপস্থিত রয়েছেন সাংবাদিকবৃন্দ, যারা চরপাশনের বিভিন্ন জনপদ থেকে অনেক কষ্ট করে আজকের এই গণসংবর্ধনাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন, সেই সকল ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা আমার, প্রথমেই স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে, যিনি আমাকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মিছিলের পিছন থেকে রাজনীতি শুরু করেছিলাম, একটু একটু করে আল্লাহর রহমতে মিছিলের সামনে আসার যোগ্যতা অর্জন করেছিলাম। মহান রব্বুল আলামিন আজকে আপনাদের এই মাটির সন্তানকে আপনাদের সামনে এসে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। আমি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন। কারণ খণ্ডিত এবং অসম্পূর্ণ একটি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষকে, যেই জাতীয়তাবাদ বাংলাদেশের প্রতিটি মানুষকে পরিচয় দিয়েছে, অর্থাৎ সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একটি পরিচয় আবদ্ধ করেছে। দেশপ্রেমের শ্রেষ্ঠ দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি শুধু বাংলাদেশেই সংস্কার করেছেন তা নয়, তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দিল্লি এবং মস্কোর চৌহদ্দি থেকে বের করে নিয়ে এসে সারা পৃথিবীতে সার্বজনীন করেছিলেন। শুধু তাই নয়, একদলীয় রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। সেই আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছিলেন। অসুস্থ ছিলেন হসপিটালে, কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করলেন না। 6 বার মৃত্যু ঝুঁকিতে পড়েছিলেন, কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে যেতে রাজি হননি। বাংলাদেশের মানুষদেরকে অনিরাপদ অবস্থায় ফেলে রেখে 111 বলেছিলেন, বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই। আমাদের প্রিয় নেত্রী, প্রকৃতি স্বপ্ন সৌন্দর্য মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সম্মান জানাচ্ছি আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 1000 মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য নিজের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে উৎসর্গ করেছিলেন। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলাদেশের মানুষদের
ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন। এখন পর্যন্ত যিনি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করে দিয়েছেন, যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং ফ্যাসিবাদের প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে গত বছরের 5ই আগস্ট। শুরু থেকেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে বাংলাদেশের যারা এখন পর্যন্ত পলায়নপর আওয়ামী লীগার রয়েছে তারা যাতে কেউ আমাদের দ্বারা প্রতিহিংসার শিকার না হয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুখপাত্ররা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বারবার বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা পড়বে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশে বিএনপির হাতে একজন আওয়ামী লীগেরও কিন্তু নিহত হয়নি, বরং আমরা আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে প্রতিশোধ নিতে নিষেধ করে দিয়েছেন। তিনি বলেছেন যখন বাংলাদেশের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তখন বাংলাদেশে আইন অনুযায়ী যদি কোনো অপরাধী থেকে থাকে, যারা অন্যায় করেছে গত 16 বছর, মানুষের অধিকার হরণ করেছে, দুর্বৃত্তপনা করেছে, দখলদারি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আইন কাউকে নিজের হাতে তুলে নিতে তিনি নিষেধ করেছিলেন। অর্থাৎ গোটা বাংলাদেশকে গত 16 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী সরকার একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। সেই সন্ত্রাসের জনপদ প্রিয় বাংলাদেশকে যিনি শান্তির জনপদে পরিণত করার জন্য ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের একটি দফা ঘোষণা করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমি সম্মান জানাচ্ছি আজকের এই গণসংবর্ধনার এই মঞ্চ থেকে। বন্ধুরা আমার, তিনি চাচ্ছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিক যাতে তাদের অধিকার ফিরে পায়, অর্থাৎ একজন শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে রাষ্ট্রপতি, ছাত্র, কিশোর, যুবক, ডাক্তার, প্রকৌশলী কিংবা আইনজীবী, অর্থাৎ পেশাজীবী কিংবা বেকার, মুসলিম কিংবা অমুসলিম, সমতলে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, প্রতিটি নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্য ইতিমধ্যেই তিনি রাষ্ট্র সংস্কারের 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। বন্ধুরা আমার, বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কোনো কিছু থাকবে না। আমরা দেখেছি সংখ্যালঘু ভাইয়েরা, বিশেষ করে আমাদের অঞ্চলে হিন্দু ভাইরা রয়েছেন, সারা বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ অনেক ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন তাদেরকে তিনি নাগরিক হিসেবে অভিহিত করতে চান। কিন্তু কিছু দল রয়েছে, ওই দলগুলি যখন প্রয়োজন মনে করে সংখ্যালঘুদের প্রতি এক ধরনের বাড়তি ভালোবাসা তারা দেখায়, কিন্তু আবার যখন তাদের কাজ শেষ হয়ে যায়, সংখ্যালঘুদের ভোটগুলো যখন তাদের বাক্সে চলে আসে, তা যখন নির্বাচিত হয় তখন আর সেই সংখ্যালঘুদের তাদের কোনো দরকার হয় না। বন্ধুরা আমার, আমরা বলতে চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের প্রতিটি মানুষ যে যে ধর্মাবলম্বী হন না কেন আপনারা সমান অধিকার ভোগ করবেন। ভোটের পূর্বে আপনাদের প্রতি বাড়তি ভালোবাসা কিংবা আগ্রহ আমরা দেখাবো না, আবার পরে আপনাদের প্রতি উদাসীন আচরণও আমরা দেখাবো না। আমরা সব সময় আপনাদের সাথে একই রকমের আচরণ করতে চাই, কারণ আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা আমাদের ভাই। বন্ধুরা আমার, অনেক কষ্ট করে আপনাদের অনেক ত্যাগ
স্বীকার করার মধ্য দিয়ে আজকের বাংলাদেশ এই জায়গায় উপনীত হয়েছে। 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হবে, কিন্তু লক্ষ্য করলাম দু একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। আমরা যখন নির্বাচনের কথা বলি তারা তখন সংস্কারের কথা বলে, আমরা নির্বাচনের কথা বললে ন্যায় বিচারের কথা বলে। এরকম কথা আমরা আগেও শুনেছি। আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম ফ্যাসিবাদী সরকার তখন উন্নয়নের কথা বলতো। কিন্তু আপনারা তো জানেন গণতন্ত্র কিংবা উন্নয়ন, নির্বাচন কিংবা সংস্কার কিংবা ন্যায় বিচার কোনোটাই কিন্তু একটি আরেকটির পরিপন্থী নয়, বরং জনকল্যাণকর একটি রাষ্ট্রে নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য প্রতিটি বিষয় অপরিহার্য উপাদান বলে আমি মনে করি। বন্ধুরা আমার, আমরা তাই তো একটি নির্বাচনের আহ্বান বারবার জানিয়ে আসছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নির্বাচনকে সফল করার জন্য এবং বাংলাদেশে যাতে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য নির্বাচনী পরিবেশ সর্বোচ্চ যতটুকু ভালো রাখা সম্ভব তিনি ভালো রাখার অঙ্গীকার করেছেন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য শুরু থেকেই তিনি তার মত ব্যক্ত করে এসেছেন। কিন্তু আমরা জানি না কারা ষড়যন্ত্র করতে চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য। যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে আপনারা চিনে রাখুন, তাদেরকে আপনারা কিন্তু প্রশ্রয় দিবেন না। বন্ধুরা আমার, আজকের যে একটি অবস্থা, চরপেশনের সদর রোডে দাঁড়িয়ে আপনারা সমাবেশ করতে পারছেন, আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। এই অবস্থা কি গত 16 বছর ছিল? আপনারা তো ঘরে ঘুমাতে পারেননি, আপনাদের সন্তানরা আপনাদের সাথে একসাথে বছরের পর বছর এক টেবিলে বসে খেতে পারেনি। হয় মামলা হামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে অন্তরীণ ছিল, না হয় ফেরারি জীবন যাপন করেছে। আপনারা কিন্তু আশাহত হননি, আপনারা মাঠ থেকে পালিয়ে যাননি। এই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ বিএনপি পরিবারের প্রতিটি নেতা কর্মী যারা গত 16 বছর মাঠে ছিল, ত্যাগ স্বীকার করেছে, স্বজনদেরকে হারিয়েছে, তারা কিন্তু আশাহত হয়নি। তাদের বন্ধুরা প্লেজার ট্যুরে গিয়েছে, আনন্দ ভ্রমণে গিয়েছে, কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, নিরাপদ দূরত্বে অবস্থান করেছে। কিন্তু আমাদের দলের নেতা কর্মীরা কিন্তু ঝুঁকির মুখে থেকেও বারবার বলেছে স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকবেন, সতর্ক থাকবেন। বন্ধুরা আমার, কারণ আজকে এই অবস্থায় আমরা এমনি আসিনি। অসংখ্য সন্তানহারা মা তার মাতৃকুলের শূন্যতাকে জীবনের সমস্ত সত্তায় ধারণ করে অপেক্ষায় ছিল এই একটি সুন্দর সময়ের জন্য। পৃথিবীর সবচাইতে ভারী বোঝা পুত্রের লাশ কাঁধে নিয়ে পিতা গোরস্থানে গিয়ে সমাহিত করেছিল, ধৈর্য ধারণ করেছিল আর অপেক্ষা করেছিল একটি সুন্দর সময়ের জন্য। শুধু তাই নয়, অসংখ্য স্বামীহারা বধূ তাদের বৈধব্যকে চিরদিনের জন্য সমস্ত সত্তায় ধারণ করে অপেক্ষায় ছিল একটি সুন্দর সময়ের জন্য, যে সুন্দর সময়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন একটি নতুন বাংলাদেশ গড়ার কথা বলে। অতএব এত ত্যাগ স্বীকার করার পরে আমরা যে এই সময়টি পেয়েছি, এই সময়টিকে কি আমরা কাজে লাগাবো? যদি কাজে লাগাতে হয় তাহলে আগামী নির্বাচনের জন্য আজকে থেকে আপনারা প্রস্তুত হয়ে যান। আজকে থেকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে
আপনারা ধানের শীষের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করবেন, বিএনপির প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করবেন, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পছন্দের প্রতীকের জন্য ভোট প্রার্থনা করবেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দের প্রতীকের জন্য ভোট প্রার্থনা করবেন। আর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত এবং পছন্দের প্রার্থীর জন্য আপনারা ভোট প্রার্থনা করবেন। শুধুই কি আপনারা ভোট প্রার্থনা করবেন? বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশে নারী এবং পুরুষ ভোটের অনুপাত প্রায় সমান সমান, বরং কোথাও কোথাও নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়েও বেশি। আপনাদের দায়িত্ব হচ্ছে আজকে বাসায় গিয়ে, আমাদের ডান পাশে মা বোনরা হয়তো রয়েছেন, আপনারা মা বোনদেরকে আহ্বান জানাবেন, শুধু পরিবার পরিজন নয়, প্রতিবেশী নয়, পরিচিত জন যারা রয়েছে কিংবা অপরিচিত জন যারা রয়েছে তাদের কাছে গিয়েও আপনারা ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করার জন্য মা বোনদেরকে আহ্বান জানাবেন। কারণ অর্ধেক নারী ভোটার রয়েছে সারা বাংলাদেশে, ইতিমধ্যেই তাদেরকে বিভ্রান্ত করার জন্য একটি দল মাঠে নেমেছে। কোনো কারণে আমাদের মা বোনরা যদি বিভ্রান্ত হয়ে যায় তাহলে আমরা তো ঝুঁকির মুখে পড়ে যেতে পারি, ঠিক কিনা? আমরা কি চাই বিএনপি ঝুঁকির মুখে পড়ে যাক? যদি তাই হয় তাহলে আমরা আজকে গিয়ে বাড়িতে মা বোনদেরকে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করার জন্য আহ্বান জানাবো। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রাণের দল, ভালোবাসার দল। ইতিমধ্যেই বাংলাদেশে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে। আপনাদের এই অঞ্চলে অর্থাৎ চরফ্যাশন মনপুরায়ও আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছে। আপনারা কি আমার নাম ঘোষণা শুনে খুশি হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন, আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা আজকে থেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর জন্য কাজ করবেন। আমি সবসময় বলেছিলাম চরফ্যাশনে বিএনপিকে আমি ঐক্যবদ্ধ বিএনপি হিসেবে দেখতে চাই। বিএনপির মধ্যে কোনো ডিভিশন কিংবা ভেদাভেদ, অনৈক্য আমি দেখতে চাই না। আমি কি বলি নাই আপনাদেরকে? আমি বলেছিলাম। আমি আশা করি আপনারা আজকে ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা গত 32 বছর পর্যন্ত চরফ্যাশনের 3 বারের এমপি, ডাকসুর সাবেক এজিএস, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজিমউদ্দিন আলমের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন কিনা? আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, সংসদে পাঠিয়েছিলেন। তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। গত 32 বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে জনাব নাজিমউদ্দিন আলম। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় দল বিএনপি, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়ে আপনাদের সামনে পাঠিয়েছে। আপনারা গত 32 বছর ঐক্যবদ্ধ ছিলেন। আপনারা, আমি আশা করছি, আজকে ঐক্যবদ্ধ থাকবেন। ভবিষ্যতেও নেতৃত্বের পরম্পরায় আবার কেউ না কেউ ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের সামনে আসবে, আপনারা তখন ঐক্যবদ্ধ থাকবেন। কারণ আপনারা কেউ নাজিমউদ্দিন আলম সাহেবের নেতাকর্মী নন, আপনারা কেউ আমার নেতাকর্মীও নন। আপনারা ভবিষ্যতে যারা ধানের শীষ নিয়ে আসবে তাদেরও নেতাকর্মী নন। আপনারা কার নেতাকর্মী বলেন? আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি নেতাকর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতাকর্মী। অতএব দল যখন যাকে মনোনয়ন দিবে
আপনাদের প্রতিনিধি হিসাবে থাকবে, আপনারা তার সাথে থাকবেন, তাতেই আপনাদের দলের প্রতি কমিটমেন্ট কিংবা অঙ্গীকার প্রকাশ পাবে। বন্ধুরা আমার, আপনারা কি আমাকে কথা দিয়েছেন? আপনারা কি সামনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করবেন? আপনাদেরকে ধন্যবাদ। বন্ধুরা আমার, আমি আপনাদের জন্য এখনো কিছু করতে পারিনি। আমার প্রতি যারা বিরক্ত রয়েছেন তারা অনেকেই বলেন, ফেসবুকে লেখেন, আমি কিছু করতে পারিনি। আমি তো স্বীকার করছি আপনাদের জন্য কিছু করার অবস্থানে আমি কখনোই ছিলাম না। আর তাছাড়া আমি একটি কথা বলি, গত 32 বছর আমি চরপেশনে এসে বিএনপি নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করতে কখনো চাইনি। আমি কি চেয়েছিলাম? আমাদের দল যখন আমাকে চরপেশনে আসার সুযোগ করে দিয়েছে, আমি তখন থেকেই চরপেশনে আসা শুরু করেছি। তার আগে এসে চরপেশনে আমি বিএনপি নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা কখনো করিনি। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে উজাড় করে যে ভালোবাসা দিয়েছেন, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাতীয় সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেন, আমি চেষ্টা করব চরপেশনে সম্ভাব্য যত উন্নয়ন করা সম্ভব সেগুলো আমি যাতে করতে পারি। আমি চরপেশনের পলিমাটির পথে হেঁটে হেঁটে যে সমস্যাগুলো দেখেছি, তার মধ্যে প্রধান সমস্যা মনে হয়েছে চরপেশন মনপুরা তথা ভোলা জেলার সবচাইতে আগে যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে নদী ভাঙ্গন থেকে চরপেশন মনপুরাকে তথা ভোলা জেলাকে রক্ষা করার জন্য কাজ করতে হবে। বন্ধুরা আমার, অর্থাৎ আগামী দিনে যাতে নদী ভাঙ্গন রোধ করা যায়, তার জন্য টেকসই যে সকল প্রকল্প হাতে নেওয়া সম্ভব সে সকল প্রকল্প হাতে নেওয়ার জন্য আমি ইনশাআল্লাহ কাজ করব। পাশাপাশি চরপেশনে বহুমুখী পেশার অভাব রয়েছে। জীবন জীবিকার ক্ষেত্রে মাত্র কয়েকটি পেশার উপরে নির্ভর করতে হয়। একটি হচ্ছে কৃষিকাজ, আরেকটি হচ্ছে মাছ ধরা। এর বাইরে পেশাজীবী রয়েছেন শিক্ষক, ডক্টর, প্রকৌশলী সহ আরো বিভিন্ন পেশার যারা রয়েছেন তারা সংখ্যায় অনেক কম, এবং তারা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা ভালো চাকরির সুযোগ পেয়েছেন, তারা চরপেশনে থাকেন না। অর্থাৎ চরপেশনে যারা থাকেন তাদের মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন, কৃষিকাজের সাথে সম্পৃক্ত অনেক পরিবার রয়েছেন, মাছ ধরার সাথে অনেক পরিবার সম্পৃক্ত রয়েছেন। আমি চেষ্টা করব চরপেশনে কারিগরি শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি করে চরপেশনে বহুমুখী পেশা তৈরি করা, এবং চরপেশনে এই যুব সমাজ ছাত্র সমাজের জন্য শিক্ষাকে আমি অগ্রগণ্য করে দিব। কারণ আগামী দিনে চরপেশনের ছাত্রছাত্রীরা যদি তাদের লেখাপড়ায় মেধার স্বাক্ষর রাখতে পারে, তারা শুধু চরপেশন নয়, গোটা বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করতে পারবে। বিশেষ করে চরপেশনের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা কাজ করতে পারবে। এজন্য আমি যদি সুযোগ পাই তাহলে এই শিক্ষার উপরে জোর দেব। বন্ধুরা আমার, আর ছাত্র ভাইদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে, গত 16 বছর আমরা দেখেছি পাশের হার বৃদ্ধি করার জন্য তারা শিক্ষার মান উন্নয়ন করেনি, নকল প্রতিরোধ করেনি, শুধু পাশের হার বাড়িয়েছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে শিক্ষিত করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। আপনাদের মনে থাকার কথা, এক সময় একটি প্রকল্প ছিল কাজের বিনিময়ে খাদ্য। সেই প্রকল্পকে তিনি শিক্ষার বিনিময়ে খাদ্যে রূপান্তরিত করেছিলেন। শুধু বাংলাদেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় স্নাত করার জন্য, যেমন চেয়েছিলেন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশে সাক্ষরতা বৃদ্ধি করার জন্য
নিরক্ষরতা দূরকরণ প্রকল্প হাতে নিয়েছিলেন। এখানে যারা প্রবীণ রাজনীতিবিদ এবং ব্যক্তিত্ব রয়েছেন তাদের নিশ্চয়ই মনে থাকার কথা, সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষাকে মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করেছিলেন প্রথম দফায়। দ্বিতীয় দফায় এসে শিক্ষাকে তিনি স্নাতক পর্যন্ত অবৈতনিক করেছেন। শুধু তাই নয়, নারী শিক্ষা এবং নারীর সম্মান বৃদ্ধি করার জন্য রাষ্ট্রীয় যে ফর্ম রয়েছে সেই ফর্মে সন্তানের নামের পাশে এক সময় বাবার নাম লেখা বাধ্যতামূলক ছিল। সেই বাবার নামের পাশাপাশি মায়ের নাম লেখাকেও তিনি বাধ্যতামূলক করেছেন। আপনারা কি তা জানেন? বন্ধুরা আমার, আমরা শিক্ষার ব্যাপারে জোর দিব, নকল যাতে আমাদের ছাত্রছাত্রীরা করার ক্ষেত্রে আর উৎসাহিত না হয় তার জন্য আমরা শিক্ষার পরিবেশকে আরো সমুন্নত করার জন্য চেষ্টা করব। বন্ধুরা আমার, পাশাপাশি আপনারা শুনেছেন, আমিও জানি, চরপেশনকে মাদকের নিরাপদ ট্রানজিটে পরিণত করা হয়েছিল। যে বা যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ছাড় দেব না। দলের কত বড় নেতা কিংবা কর্মী কিংবা আত্মীয় কিংবা প্রতিবেশী, মাদকের ব্যাপারে কিন্তু আমরা কোনো ছাড় দেব না। বন্ধুরা আমার, অতএব সাবধান হয়ে যান। কেউ যদি মাদক নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করে থাকেন তার জন্য দুঃসংবাদ রয়েছে। আমরা মাদকের ক্ষেত্রে শুধু চরপেশন নয়, ভোলা জেলাকে মাদক মুক্ত করার জন্য 4টি নির্বাচনী আসনের প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ কাজ করব। বন্ধুরা আমার, এই চরপেশনে নতুন নতুন যাতে পেশা তৈরি করা যায় তার জন্য চরপেশন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এখানে জীববৈচিত্র্য রয়েছে, এখানে পর্যটকদের এক ধরনের আকর্ষণ রয়েছে। আমরা চরপেশনকে পর্যটন শিল্পে উন্নত করার মধ্য দিয়ে চরপেশনকে আমরা শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে চরপেশনের নামকে ছড়িয়ে দিতে চাই। তার জন্য যে পর্যটকরা আসবেন তাদের জন্য সহায়ক পরিবেশ আমরা তৈরি করতে চাই। বন্ধুরা আমার, আপনাদের দায়িত্ব হচ্ছে বিদেশ থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল ভ্রমণ পিয়াসু পর্যটকরা চরপেশনে আসবে তাদের নিরাপত্তা আপনারা দিবেন, তাদের সাথে সততার সাথে আচরণ করবেন। অর্থাৎ চরপেশন থেকে ঘুরে গিয়ে তারা যাতে বলতে পারে চরপেশনের মানুষ অতিথিপরায়ণ, চরপেশনের মানুষ ভদ্র, চরপেশনের মানুষ সৎ। অর্থাৎ কোন হোটেলে যদি একটি ওয়ালেট ফেলে রেখে যায়, সেই ওয়ালেটে যদি অনেক টাকা থাকে, উনি যাতে পরে এসেও ওই হোটেল ম্যানেজারের সাথে কথা বলার পরে সেই ওয়ালেটটা ফেরত পায়। উনি তখন তার এলাকায় গিয়ে তাদের বন্ধুদের কাছে গিয়ে বলবে যে না, চরপেশনের মানুষ কিন্তু সততার চর্চার মধ্যে রয়েছে। কিংবা কোনো অটো রিক্সা বা সিএনজিতে যদি কোনো পর্যটক কোনো এলাকা ঘুরতে যায়, তিনি যদি সেই অটোতে ভুলে তার মোবাইল ফোনটি রেখে গিয়ে থাকেন, তাহলে ওই অটো রিক্সা কিংবা সিএনজি কিংবা বাসের দায়িত্বে যারা থাকবেন তারা ওই ফোনের প্রাপককে ফোনটি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। এভাবেই আপনাদের সততার গল্প সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে। আর তখনই বাংলাদেশের মধ্যে চরপেশন পর্যটন শিল্পে অনেক উন্নতি সাধন করবে বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা আমার, আমি আরেকটি কথা বলতে চাই। চরপেশনে যে সকল সাধারণ মানুষ রয়েছেন তাদের স্বাস্থ্য সেবা এবং চিকিৎসার জন্য তাদেরকে প্রায় ঢাকা যেতে হয়। ঢাকা যেতে যেতে যে রোগী ঢাকায় যাচ্ছে তার অবস্থা আগের চেয়ে আরো অবনতির দিকে যেতে থাকে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কথা তিনি বলেছেন এবং স্বাস্থ্য খাতে শিক্ষার পাশাপাশি
বদ্ধ রাখার কথা তিনি ইতিমধ্যেই বলেছেন। শুধু চরপেশন মনপুরায় নয়, ভোলা জেলায় আমরা আধুনিক স্বাস্থ্যসেবার জন্য ইনশাল্লাহ কাজ করব, যাতে করে চরপেশন মনপুরা থেকে কোনো মানুষকে ওই ঢাকা গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য কষ্ট করতে না হয়, টাকা খরচ করতে না হয়। বন্ধুরা আমার, পাশাপাশি ভোলা জেলায় আপনারা জানেন প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ রয়েছে। ইতিমধ্যে একাধিক গ্যাস কূপ খনন করা হয়েছে। আগামী দিনে আমরা চরপেশনকে সেই গ্যাসের সরবরাহের আওতায় আনতে চাই, যাতে চরপেশনের সাধারণ মানুষ সেই প্রাকৃতিক গ্যাসের সুবিধা ভোগ করতে পারে। বন্ধুরা আমার, একই সাথে চরপেশন মনপুরার পাশাপাশি ভোলা জেলাকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চাই। অর্থাৎ ভোলা জেলার একটি অংশকে যদি আমরা শিল্পনগরীতে পরিণত করতে পারি, তাহলে এই ভোলা জেলার বিশেষ করে চরপেশন মনপুরার অনেক মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আমি মনে করি। এমনিভাবে আপনাদের সাথে পরামর্শ করার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে আরো জানতে পারবো চরপেশনের জন্য আমাদের কি কি করণীয় রয়েছে, আমরা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। সর্বোপরি ভোলা জেলার 4টি সংসদীয় আসন রয়েছে। আমরা আশা করছি আগামী দিনে ভোলা জেলার মানুষ এই 4টি সংসদীয় আসনে প্রত্যেক মনোনীত প্রার্থীকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এই 4 জন জাতীয় সংসদে গিয়ে ভোলা জেলার ভাগ্য উন্নয়নের জন্য সমন্বিতভাবে কাজ করবে। আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে, আপনারা আমাদের প্রিয়তা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে এই মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন, অর্থাৎ বিএনপি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা আসতে পারে, তাহলে গোটা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করবে, যে রাষ্ট্রে বিএনপি পরিবারের নেতাকর্মীরা যেইভাবে বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করে না অন্য রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী, তারাও ভবিষ্যতে বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। বন্ধুরা আমার, সেই ধারাবাহিকতায় আমি আগেও বলেছি, আজকেও বলছি, যদি আপনারা আমাকে সুযোগ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আপনাদের সেবক হিসেবে কবুল করেন, তাহলে আমরা চরপেশনকে একটি মানবিক চরপেশনে রূপান্তরিত করতে চাই। যদিও এই চরপেশন গত 16 বছর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আব্দুল রাজ্জাককে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যা নয়, বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে আহত করেছে, পঙ্গুত্ব মিলিতে বাধ্য করেছে। সেই চরপেশনকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। অর্থাৎ আগামী দিনে যারা আমার সাথে আপনারা থাকবেন, এখন যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন, তারা যেমন আমার কাছে নিরাপদ থাকবেন, যারা আমার সাথে নাই, কোনো কারণে আমাকে পছন্দ নাও করতে পারেন, তারাও ইনশাল্লাহ আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন। অর্থাৎ সামাজিক জীবনযাপন করার ক্ষেত্রে, পারিবারিক জীবনযাপন করার ক্ষেত্রে দলীয় পরিচয় যাতে কারোর জন্য কোনো সমস্যা তৈরি করতে না পারে, আমরা বলেছি বাংলাদেশে যে রাজনৈতিক দলের নেতা বা ক্যাম্প কর্মী হোক না কেন, তারা যদি সমাজ বিরোধী কোনো কাজে জড়িত না হয়, দুর্বৃত্তপনা যদি না করে, দখলদারিত্বের উৎসবে যদি মেতে না ওঠে, ওই মাদকের সাথে যদি জড়িত না হয়, কিংবা সমাজে বা রাষ্ট্রে যদি আইন শৃঙ্খলা নষ্ট না করে, তাহলে তাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নেই। তারা তাদের বাড়িতে, ঘরে, সমাজে শান্তিপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করব না। কিন্তু যারা সমাজে দুর্বৃত্তপনা করবে, আগেও বলেছি, দখলদারি করবে, চাঁদাবাজি করবে, মাদকের ব্যবসা করবে,
কিংবা মানুষের শান্তি বিনষ্ট করবে, তাদেরকে কিন্তু আমরা কোনোভাবে ছাড় দেব না। বিএনপি যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে, দলের থেকে যেমন আমরা ব্যবস্থা গ্রহণ করব, দলের নেতাকর্মী যদি অপরাধে জড়িত হয়ে পড়ে, একই সাথে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তুলে দেব। অতএব আপনারা সেইভাবে জীবনযাপন করবেন এবং জীবন গড়ার পরিকল্পনা করবেন। অন্যায় কাজে সম্পৃক্ত হবার কোনো সংকল্প নিয়ে যদি কেউ বিএনপি করতে চান, তাহলে কিন্তু চরপেশনে বিএনপি আপনারা করতে পারবেন না। চরপেশনের বিএনপি হচ্ছে ভালো মানুষের জন্য বিএনপি, সৎ মানুষের জন্য বিএনপি, যারা সমাজের কল্যাণ করার জন্য নিজেকে নিয়োজিত করবে, তা চরপেশনে বিএনপি করবে ইনশাআল্লাহ। যারা অপরের ক্ষতি করবে না, অপরের সম্পদ দখল করবে না, তাদেরকে আমরা বিএনপির রাজনীতিতে উৎসাহিত করব ভবিষ্যতে। বন্ধুরা আমার, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের আজান হবে, আপনারা সকলেই নামাজ পড়তে যাবেন আশা করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু আপনাদের কাছ থেকে সর্বশেষ একটি কমিটমেন্ট চাই। আপনারা আজকে থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবেন কিনা আমি একটু দেখতে চাই। আপনারা দুহাত তুলে আমাকে দেখান। সকলকে ধন্যবাদ বন্ধুরা আমার।